Hello everyone, welcome to our channel মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। এটা আমাদের প্রিপারেশন ফর আইআইটি জ্যাম লেকচার সিরিজ ফিজিক্সের জন্য। ওকে, আজ আমরা শুরু করছি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে। আজ আমাদের ফার্স্ট ক্লাস। প্রথমে আমরা দেখব হাউ টু অ্যাপ্রোচ আ প্রবলেম অফ এসটিআর। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একটা প্রবলেমের প্রতি তোমার অ্যাপ্রোচটা কি রকম হবে। ওকে, স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ফার্স্ট স্টেপ, আইডেন্টিফাই দ্য মুভিং ফ্রেম অ্যান্ড রেস্ট ফ্রেম ক্লিয়ারলি। কোন ফ্রেম মুভ করছে এবং কোন ফ্রেম রেস্টে আছে সেটা তোমাকে ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে হবে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি তারা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির থিওরি পার্টটা সত্যি খুব ভালোভাবে করতে পারে, কিন্তু নিউমেরিক্যালস দিলে তাদের প্রবলেম হয়ে যায়। এটার প্রধান কারণ আমার যা মনে হয় এটাই, যে থিওরিতে তো খুব ভালোভাবে বলা থাকে যে এটা এস ফ্রেম, এটা এস প্রাইম ফ্রেম, এস প্রাইম মুভ করছে এস এর রেসপেক্টে, কিন্তু তুমি যখন নিউমেরিক্যাল করছো তোমাকে বুঝতে হবে ধরো দুটো রকেট মুভ করছে, কে রেস্টে আছে কে মুভিং, তোমাকে বুঝতে হবে প্রবলেমটা পড়ে, রাইট? সো এটা তো আমি এক্সাম্পলে ক্লিয়ার করব তোমাদের কাছে। তার আগে এখানে আমি তোমাদের একটা আউটলাইন দিয়ে দিচ্ছি। দেখো, এটা তোমাদের দুটো ফ্রেম এক্স ওয়াই এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেখানে এক্স অ্যাক্সিস হচ্ছে কমন। সেই কমন এক্স অ্যাক্সিস বরাবর একটা রকেট মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে। এখন একটা ঘড়ি আছে পৃথিবীতে, অর্থাৎ ঘড়িটা পৃথিবীর সাপেক্ষে রেস্টে আছে। তাহলে পৃথিবীতে দাঁড়িয়ে একজন মানুষ বলবে ঘড়িতে কোনো টাইম ডাইলেশন নেই, রাইট? টাইম ইজ নট ডায়ালেটেড। কিন্তু একজন যদি রকেটে থাকে তার সাপেক্ষে তো সে নিজে স্থির, ঘড়িটা মুভিং, সে বলবে টাইম ডাইলেশন ইজ দেয়ার। অর্থাৎ একটাই ঘড়িতে একজন বলছে টাইম ডাইলেশন আছে, একজন বলছে নেই। সেটা পুরোপুরি অবজারভার ডিপেন্ডেন্ট, ফ্রেম ডিপেন্ডেন্ট। তোমাকে বুঝতে হবে কোন ফ্রেম রেস্ট ফ্রেম। ওকে, সো কোনো কিছু রকেটের মধ্যে আছে মানে যে সে মুভিং সেটা সবসময়তে নয়। If something is inside the rocket, it's not necessary to be denoted with x prime t prime. রকেটের মধ্যে আছে বলেই তাকে কখনোই প্রথমেই x প্রাইম আর t প্রাইম দিয়ে লিখে দেবে না। ওকে, দেন সেকেন্ড স্টেপ, অ্যাপ্লাই দ্য ফর্মুলা। এটা খুব সহজ। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে তো প্রবলেম অনেক, কিন্তু ফর্মুলা গুটি কয়েকই মাত্র আছে। ঠিক আছে, তো সেই ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা তোমার অসুবিধা হবে না যদি তুমি ফার্স্ট স্টেপটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করে নাও। দেন থার্ড স্টেপ, চেক ইউনিটস বিফোর কনফার্মিং দ্য অ্যান্সার। অ্যান্সার কনফার্ম করার আগে ইউনিট অবশ্যই চেক করবে। ওকে, কেন আমি এটা বলছি? এটা তো খুব সহজ মনে হচ্ছে, স্টিল আমি এটা বলছি কারণ বেশিরভাগ স্টুডেন্ট এইচএস এর সময়তে ক্লাসিক্যাল অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্স করে অভ্যস্ত। সেখানে ইউনিটগুলো থাকে এরকম 900 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি বা মিটার পার সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড থাকলে তো ঠিক আছে, কিন্তু যখন কিলোমিটার পার আওয়ার আছে তখন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এরকম করে ভি বাই সি ইকুয়াল টু 900 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এখন আমি বলছি না এটা একটা অনেক বড় ভুল, এটা হয়তো খুবই একটা সামান্য ভুল, তার হয়তো কনসেপ্ট খুব ভালো, সবই খুব ভালো, কিন্তু এই সামান্য ভুলের জন্য কিন্তু তোমার নাম্বারটা পুরোপুরি কাটা যাবে। কিছু স্টুডেন্টকে আমি আবার দেখেছি তারা কিলোমিটারটাকে মিটার করে নেয় কিন্তু আওয়ারটাকে সেকেন্ড করতে ভুলে যায়। সো এই ভুলগুলো যেন তোমাদের কোনোভাবেই না হয়। এরপর এই দুটো স্টেপকে একসাথে আমি বলবো চেক কনসিস্টেন্সি উইথ বেসিক পোস্টুলেটস, অর্থাৎ বেসিক পোস্টুলেটের সাথে সব সময় যে কনসিস্টেন্সি আছে কিনা চেক করবে, রাইট? ফর এক্সাম্পল, লাইটের ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট এবং লাইটের থেকে বেশি ভেলোসিটিতে আমাদের পৃথিবীতে কোনো কিছু মুভ করতে পারে না। তাহলে মানে আমরা যা কিছু দেখি তার মধ্যে কোনো কিছুই লাইটের থেকে বেশি ভেলোসিটিতে যাবে না। সো তুমি যখন ভেলোসিটিটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করছো তোমার অনেক ভুল হতে পারে। সেটা কখনোই যেন সি এর থেকে বেশি না হয়ে যায়। সি এর থেকে বেশি হলে তুমি ক্লিয়ারলি বুঝবে এটা আমার ভুল হয়েছে। সো এই চেকগুলো সবসময়তে করবে, এগুলো মাথায় রাখবে সবসময়। নাও কিছু বেসিক টিপস। ফার্স্ট, ট্রাই নট টু ট্যাম্পার উইথ দ্য ইউনিট অফ সি। সি এর ইউনিট চেষ্টা করবে চেঞ্জ না করার। কেন? ধরো সি আলোক বর্ষে দেওয়া আছে, তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে যে ইউনিটে সি দেওয়া থাকে সেই ইউনিটে অ্যান্সার চাওয়া হয়। অর্থাৎ আলোক বর্ষটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে না সেকেন্ড থেকে আওয়ার থেকে দিন থেকে মাস থেকে বছর, কোনো প্রয়োজন নেই। তুমি আলোক বর্ষেই সমস্ত ক্যালকুলেট করবে, অর্থাৎ পার ইয়ার হিসেবেই তুমি ভেলোসিটি ক্যালকুলেট করে যাবে এবং সেভাবেই তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। ম্যাক্সিমাম কেসে এটাই হয়। সেকেন্ড,
ডু নট পুট দ্য ভ্যালু অফ সি অ্যাট ফার্স্ট। প্রথমেই সি এর ভ্যালু বসিয়ে দেবে না। সি অনেক জায়গাতে কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে? সো সি এর ভ্যালু তুমি যদি প্রথমে বসিয়ে দাও, টেন টু দি পাওয়ারের কিছু প্রবলেম হতে পারে বা ম্যাথামেটিক্সের কিছু প্রবলেম হতে পারে, ঠিক আছে? সো সি এর ভ্যালু চেষ্টা করবে যতক্ষণ সম্ভব না বসানোর। থার্ড, ট্রাই টু কিপ দ্য ফর্ম ভি বাই সি অ্যাজ লং অ্যাজ পসিবল। যত বেশিক্ষণ সম্ভব ভি বাই সি টার্মটা রাখার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে তো ভি সি এর টার্মেই দেওয়া থাকে, সি আর সি কেটেই যায় ওখানে। স্টিল যদি সেটা না হয়, ভি বাই সি টার্মটা রাখার চেষ্টা করবে। এতে ম্যাথামেটিক্স অনেকটা সোজা হয়ে যায়। ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রবলেম দেখেই তুমি ডায়াগ্রাম আঁকতে শুরু করবে না। ডোন্ট ড্র ডায়াগ্রামস বিফোর ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ মুভিং। কে মুভ করছে সেটা বোঝার আগে ডায়াগ্রাম কখনোই আঁকবে না। যদি তুমি কোনোভাবেই বুঝতে না পারো, ইফ ইউ জাস্ট কান্ট ফিগার ইট আউট, কি শুধু তুমি বুঝতে না পারছো যে কে মুভ করছে কে রেস্টে আছে, ফোকাস অন হোয়াট ইজ আস্কড। কোশ্চেনের শেষে চলে যাও, কোশ্চেনে কি চাওয়া হয়েছে সেটা দেখো। যার সাপেক্ষে দেখছে, অর্থাৎ যে অবজারভার হবে, সে রেস্টে আছে। আমি বারবার বলছি, অবজারভারের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম। ওকে, আমরা তো এক্সাম্পল করব, তার আগে কিছু ফর্মুলা, এগুলো তোমরা জানো। এল প্রাইম ইকুয়াল টু এল জিরো রুট আন্ডার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা। এখন এখানেও কিছু কনসেপচুয়াল বিষয় আমি তোমাদের বলে দিই। ধরো একটা স্কোয়ার আছে, রেস্ট একটা বর্গক্ষেত্র আছে, সেটা মুভ করছে। মুভ করলে কিন্তু তার সমস্ত বাহুগুলো কিন্তু কমে যাবে না, শুধুমাত্র যে দিক বরাবর মুভ করছে সেই দিক বরাবর তার বাহুর দৈর্ঘ্যটা কমবে। অর্থাৎ তার এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু কমেছে এখানে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যে বাহুর দৈর্ঘ্য সেটা কিন্তু একই আছে, রাইট? সো বর্গক্ষেত্রটা হয়ে যাবে আয়তক্ষেত্র। একইভাবে যদি একটা বৃত্ত থাকে, সেটা হয়ে যাবে একটা ইলিপস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, প্রবলেম নাম্বার 1, প্রথম প্রবলেম দেখো। A square of area 100 centimeter square is at rest in the reference frame of O. O ফ্রেমে একটা স্কয়ার আছে রেস্টে, স্কয়ারটার এরিয়া হচ্ছে 100 সেন্টিমিটার স্কয়ার। Observer O prime moves relative to O at 0.8 c. Observer O prime O এর সাপেক্ষে 0.8 c ভেলোসিটি নিয়ে মুভ করছে। কোন দিকে? না, along the diagonal of the square। এটা খুব ইম্পর্টেন্ট, কোন দিকে মুভ করছে, কারণ লেন্থ কন্ট্রাকশন হবে সেই দিকে, রাইট? হোয়াট ডাজ ও প্রাইম মেজার ফর দ্য এরিয়া? ও প্রাইম এরিয়া কত মেজার করবে? তো এখানে মুভ কে করছে? এখানে তো লেখাই আছে ও প্রাইম মুভস রিলেটিভ টু ও, কিন্তু এখানে যদিও সেটা সেভাবে কাজে লাগবে না, বাট বোঝার চেষ্টা করো। কিন্তু তোমার অ্যান্সার কি চাওয়া হয়েছে? দেখো, মুভ দুজনেই করছে, ও এর সাপেক্ষে ও প্রাইম মুভ করছে, ও প্রাইমের সাপেক্ষে ও মুভ করছে, কিন্তু এখানে মেজার কে করছে? মেজার করছে ও প্রাইম। অতএব তুমি দেখবে ও প্রাইমের ফ্রেম অফ রেফারেন্স থেকে তোমার কাছে কিন্তু ও প্রাইম স্থির, স্কয়ারটা মুভ করছে। ওকে, বেশ, দেখো এটা তোমার স্কয়ার। কোন দিকে ভেলোসিটি? ভেলোসিটি হচ্ছে ডায়াগোনাল বরাবর। তাহলে এর যে দুটো কর্ণ, এই দুটো কর্ণের কোন কর্ণটার লেন্থ কন্ট্রাকশন হবে? অবশ্যই যে কর্ণ বরাবর ভেলোসিটি আছে। তাহলে স্কয়ারটা দেখতে কি রকম হবে? না, এরকম। এরও দুটো কর্ণ। ধরো স্কয়ারগুলোর তুমি নাম দিয়েছো এ বি সি ডি এবং এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। তাহলে বি ডি কর্ণ আর বি প্রাইম ডি প্রাইম কর্ণ কিন্তু একই থাকবে। আমি এই জন্য কালার কোড ইউজ করেছি। এসি কর্ণ আর এ প্রাইম সি প্রাইম কর্ণর দৈর্ঘ্য কিন্তু আলাদা, রাইট? ওকে, দেখো তাহলে স্কয়ারটার এরিয়া কত? না 100 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার করে। কর্ণের দৈর্ঘ্য প্রথমে এসি কর্ণ হচ্ছে 10√2, বিডি কর্ণ হচ্ছে 10√2। সো বি প্রাইম ডি প্রাইম ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 10√2 সেন্টিমিটার। ওকে, নাও a prime c prime equal to ac into root under 1 minus v square by c square equal to 6√2 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলে। ac হচ্ছে 10√2। ওকে, তাহলে a prime c prime কত? লেন্থ কন্ট্রাকশন হয়েছে l prime equal to l0 root under 1 minus v square by c square। আমি সেটাই করেছি। a prime c prime equal to ac root under 1 minus v square by c square। v equal to তুমি যদি বসাও 0.8 c, এটা তোমার কেটে গিয়ে রুট আন্ডার করে হবে 0.6। তাহলে 10√2 into 0.6 equal to 6√2 সেন্টিমিটার। তাহলে তুমি
এই যে রম্বসটা তৈরি হয়েছে এর দুটো কর্ণই তুমি জেনে গেলে, বি প্রাইম ডি প্রাইম তুমি জানো, এ প্রাইম সি প্রাইম তুমি জানো। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে? না, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a প্রাইম সি প্রাইম ইন্টু বি প্রাইম ডি প্রাইম ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 60 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি প্রবলেম হবে না এরপর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার খেয়াল রাখবে যে দিকে মুভ করছে লেন্থ কন্ট্রাকশন সেদিকে। দেন প্রবলেম নাম্বার 2, an observer O prime holds a stick at an angle of 30 degree with respect to the positive x-axis. পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ও প্রাইম একটা লাঠি ধরে আছে এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ করে। ও প্রাইম ইজ মুভিং ইন পজিটিভ এক্স ডিরেকশন উইথ আ ভেলোসিটি 0.8 c উইথ রেসপেক্ট টু অবজারভার ও। ও এর সাপেক্ষে ও পজিটিভ এক্স ডিরেকশন বরাবর মুভ করছে এই ভেলোসিটি নিয়ে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য স্টিক অ্যাজ মেজার্ড বাই ও? স্টিকের অ্যাঙ্গেলটা কত হবে? ঠিক আছে, যে অ্যাঙ্গেলটা ও 30 ডিগ্রি মেজার করেছে এক্স অ্যাক্সিসের সাথে করে আছে, তাহলে ও কত মেজার করবে যে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল, সেটা তোমাকে বের করতে হবে। প্রথমে মনে হচ্ছে এটা হয়তো খুব একটা কঠিন প্রবলেম, বাট দেখো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে ফর্মুলা খুব একটা বেশি নেই, অর্থাৎ যা হবে সেই ফর্মুলাগুলো দিয়েই হবে। এবং এখনো পর্যন্ত আমি তোমাদের লেন্থ কন্ট্রাকশন ছাড়া কোনো কিছুর ফর্মুলা বলিনি, সো এটাও সেটা দিয়েই হবে, শুধু তোমাদের একটু কনসেপ্ট কাজে লাগাতে হবে। ওকে, দেখো এটা তোমার এক্স এবং ওয়াই অ্যাক্সিস, একটা লাঠি রাখা আছে, ও প্রাইম এই অ্যাঙ্গেলটা মেজার করছে 30 ডিগ্রি। বক্তব্য হচ্ছে ও কত দেখবে, বোঝার চেষ্টা করো। লেন্থ কন্ট্রাকশন কোন দিকে হবে? লেন্থ কন্ট্রাকশন হবে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ কন্ট্রাকশন কতটা হবে কিভাবে বুঝবে? না, এর এক্স কম্পোনেন্ট তুমি নিয়ে নেবে, এর এক্স কম্পোনেন্টটাই শুধুমাত্র চেঞ্জ হবে, ওয়াই কম্পোনেন্টের কোনো চেঞ্জ হবে না। ওকে, সো লাঠিটার দৈর্ঘ্য তুমি যদি ধরে নাও এল প্রাইম, তাহলে এল ওয়াই প্রাইম ইকুয়াল টু এল প্রাইম সাইন 30 ডিগ্রি, ওয়াই কম্পোনেন্টটা তো একই থাকবে, ইকুয়াল টু এল প্রাইম বাই 2, সাইন 30 ইকুয়াল টু 1/2, দ্যাটস ওয়াই এল প্রাইম বাই 2। তাহলে এল ওয়াই প্রাইম ইকুয়াল টু এল ওয়াই, অর্থাৎ এর যেটা ওয়াই কম্পোনেন্ট সেটা হচ্ছে এল প্রাইম বাই 2। ও এই অবজারভারও দেখবে সেটা এল প্রাইম বাই 2, আবার ও প্রাইমও সেটা দেখবে এল প্রাইম বাই 2। নাও এল এক্স প্রাইমটা কত? এর এক্স কম্পোনেন্ট কত? এক্স কম্পোনেন্ট হচ্ছে এল প্রাইম cos 30 ডিগ্রি ইকুয়াল টু √3 এল প্রাইম বাই 2। নাও লেন্থ কন্ট্রাকশন এটা কিন্তু হবে, সো Lx ইকুয়াল টু এল প্রাইম cos 30 ডিগ্রি ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। নাও তুমি যদি ভি এর জায়গাতে 0.8 সি বসাও তাহলে এটা আসবে 0.6 এটার মান। সো Lx ইকুয়াল টু √3 এল প্রাইম বাই 2 যেটা তোমার ছিল ইন্টু 0.6। নাও তুমি এল ওয়াই পেয়ে গেছো, এল এক্স পেয়ে গেছো, এরপর তো থিটা বের করাটা কোনো বিষয় নয়, রাইট? কি করবে তুমি? tan থিটা ইকুয়াল টু এল ওয়াই বাই এল এক্স। এল ওয়াই আর এল এক্স তুমি যদি বসাও, দুটোর জায়গাতে এল প্রাইম আছে, এল প্রাইম গুলো কেটে যাবে, শুধু বাকি সংখ্যাগুলো পড়ে থাকবে। সো থিটা ইকুয়াল টু tan ইনভার্স এল ওয়াই বাই এল এক্স, তুমি যদি ক্যালকুলেটরে বসাও তুমি পেয়ে যাবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এল ওয়াই বাই এল এক্স ইকুয়াল টু 43.9 ডিগ্রি, এটা তোমার আসবে। সো কোনো প্রবলেম কিন্তু কঠিন নয়, একটু ঠান্ডা মাথায় ভাববে। ফর এক্সাম্পল এখানে তোমাকে কি ভাবতে হবে, ধর পরীক্ষাতে এটা এসেছে, তোমার হয়তো কঠিন মনে হচ্ছে, তুমি ভাববে এখানে তো টাইমের কোনো ব্যাপার নেই, সো নিশ্চয়ই এখানে টাইম ডাইলেশন লাগবে না, ফোর্স এনার্জি মোমেন্টাম কিছুর ব্যাপার নেই, এখানে শুধুমাত্র তাহলে লেন্থেরই ব্যাপার আছে, তাহলে লেন্থ কন্ট্রাকশন দিয়ে এটা নিশ্চয়ই হবে। কিভাবে হবে এটুকু তোমাকে ভাবতে হবে। এবং আমি তোমাদের বলছি লেন্থ কন্ট্রাকশনের সমস্ত প্রবলেম এইটুকু কনসেপ্ট থেকেই করা যায় যে লেন্থ কন্ট্রাকশন হবে যে দিকে মুভ করছে সেই দিক বরাবর, অন্য কোনো দিকে নয়। এইটুকু কনসেপ্ট থেকেই কিন্তু সব প্রবলেম করা যাবে লেন্থ কন্ট্রাকশনের। ওকে, নাও homework. A square of area 100 centimeter square is at rest in the reference frame of O. Observer O prime moves relative to O at 0.8 c. O prime move করছে এই ভেলোসিটি নিয়ে and parallel to one side of the square. স্কয়ারের একটা সাইডের প্যারালালে মুভ করছে। What does O prime measure for the area? O prime এরিয়াটা কত মেজার করবে? এটা আশা করি তোমরা পারবে, খুব কঠিন কিছু নয়। দেন হোমওয়ার্ক 2। এখন ভিডিওটা তো আমার এমনিতেই বড় হবে আমি বুঝতে পারছি, সো এগুলো আমি আর ডিসকাস করছি না, হোমওয়ার্কগুলো এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে, আগে যেটা অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি,
এখানে অ্যাঙ্গেলটা বলা হচ্ছে 45 ডিগ্রি এবং এখানে লেন্থটা কতটা কন্ট্রাকশন হলো সেটাও তোমাকে মেজার করতে হবে। ওকে, দেন হোমওয়ার্ক 3 এখানে বলছে অ্যাট হোয়াট স্পিড মাস্ট অ্যান অবজারভার মুভ পাস্ট দ্য আর্থ, পৃথিবী থেকে কত স্পিডে তাকে মুভ করতে হবে একজন অবজারভারকে যে আর্থকে একটা ইলিপস মনে হবে যার মেজর অ্যাক্সিস ইজ 6 টাইমস ইটস মাইনর অ্যাক্সিস। অর্থাৎ আর্থকে তুমি যে একটা গোল স্ফিয়ার ধরে নাও, ঠিক আছে, তাহলে যেদিক বরাবর তুমি মুভ করছো সেদিক বরাবর লেন্থ কন্ট্রাকশন হয়ে গেছে 6 ভাগ, লেন্থটা কন্ট্রাকশন হয়ে 6 ভাগ হয়ে গেছে, রাইট? সো তোমাকে এটা বসাতে হবে। কি করবে না, লেন্থ কন্ট্রাক্টেড হয়ে যেটা হচ্ছে সেটা মানে প্রপার লেন্থ ডিভাইডেড বাই কন্ট্রাক্টেড লেন্থ ইকুয়াল টু 6। ঠিক আছে, সো এটা তুমি যদি বসাও লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলাতে তাহলে তোমার হয়ে যাবে। চেষ্টা করবে নিজেরা। ওকে, নাও পরের ফর্মুলা ডেল্টা টি প্রাইম ইকুয়াল টু ডেল্টা টি রুট আন্ডার 1 - v² বাই c² টাইম ডাইলেশনের ফর্মুলা। কিন্তু এখানে একটা কনফিউশন স্টুডেন্টদের প্রায়ই হয়, ইভেন আমার একজন বন্ধুও আমাকে এই প্রশ্নটা করেছিল। ঠিক আছে, যে লেন্থ তো কন্ট্রাকশন হচ্ছে ঠিক আছে, কিন্তু টাইম ডাইলেশনের ফর্মুলা তো একই, ফর্মুলা তো কিছু আলাদা নয়। অর্থাৎ এখানে আছে এল প্রাইম, এখানে আছে ডেল্টা টি প্রাইম, এখানে আছে L0, এখানে আছে ডেল্টা টি। তাহলে টাইমটা ডাইলেশন হচ্ছে কিভাবে, অর্থাৎ টাইম টাইম স্লো হচ্ছে কিভাবে? কারণ লেন্থ কমে যাচ্ছে, তাহলে একই ফর্মুলাতে টাইম কিভাবে বেড়ে যাচ্ছে, তাই না? সো এটা একটা কনফিউশন যে ইজন্ট ইট টাইম কন্ট্রাকশন, টাইম কি কন্ট্রাক্ট হচ্ছে না, টাইম কমে যাচ্ছে না? কিন্তু টাইম যেহেতু যদি স্লো রান করে, যেটা আমরা শুনেছি টাইম ডায়ালেশন, টাইম শুড বি ইলনগেটেড, টাইম বেড়ে যাওয়া দরকার। বেসিক্যালি এটা কনফিউশনটা হচ্ছে কারণ আমরা ভাবছি টাইম কমে যাওয়া মানে, অর্থাৎ তোমার যদি আগে 1 ঘন্টা টাইম লাগতো, এখন তুমি সেটা ফিল করবে 50 মিনিট। তার মানে কি, তার মানে টাইম তোমার কাছে স্লো চলেছে, রাইট? সো লেস টাইম স্পেন্ড, টাইম কমেই গেছে, কিন্তু টাইম কমে গেছে মানে কি, টাইম আসতে চলছে, স্লো ক্লক, রাইট? এটাকে বলা হচ্ছে টাইম ডায়ালেশন। টাইম ডায়ালেশনের অ্যাকচুয়াল ফর্মুলা এটা, ডেল্টা টি প্রাইম প্লাস ভি ডেল্টা এক্স বাই c² একটা টার্ম এখানে আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে ডেল্টা এক্সটা দরকার হয় না। কোথায় দরকার হয় আমি সেটা বলে দেবো আস্তে আস্তে বিভিন্ন এক্সাম্পলে। ওকে, দেন W equal to u plus v by 1 plus uv by c², ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা। অর্থাৎ একজন যদি ইউ ভেলোসিটিতে মুভ করে, একজন ভি ভেলোসিটিতে মুভ করে, দুজনের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ডাব্লিউ, এই ফর্মুলাতে আসবে। এটা ম্যাজিক ফর্মুলা, তোমরা জানো। যে কোনো জায়গাতে তুমি যদি সি বসাও, ইউর জায়গাতে সি বসাও বা ভি এর জায়গাতে সি বসাও, বা দুটোর জায়গাতে যদি তুমি সি বসাও, টোটাল ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে সি। এখন এটা ভেলোসিটি অ্যাডিশনের ফর্মুলাতে একটাই সাবধানী, সেটা হচ্ছে বি অ্যাওয়্যার অফ দ্য সাইন অফ ইউভি অ্যান্ড ডাব্লিউ। ইউভি এবং ডাব্লিউ এর সাইন কি হচ্ছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। পরের প্রবলেমে তোমরা এটা বুঝতে পারবে। দেখো, an electron is moving with a velocity of 0.85 c in the same direction as that of a moving photon. একটা ফোটনের সেম ডিরেকশনে একটা ইলেকট্রনও মুভ করছে 0.85 c ভেলোসিটি নিয়ে। হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু দ্য ফোটন? ফোটনের সাপেক্ষে ইলেকট্রনের রিলেটিভ ভেলোসিটি কত? অর্থাৎ এখানে অবজারভার হচ্ছে ফোটন। ওকে, নাও ফর্মুলা তো এটাই রিলেটিভ ভেলোসিটির, W ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 1 প্লাস ইউভি বাই c²। নাও এই যে ইউ প্লাস ভি, এই টার্মটা কিন্তু তোমাদের নিউটনিয়ান মেকানিক্সেও ছিল, নিচের টার্মটা নতুন। কিন্তু নিউটনিয়ান মেকানিক্সের একটা কনসেপ্ট এখানে মাথায় রাখতে হবে। দেখো, নিউটনিয়ান মেকানিক্স আমরা ভেক্টর অ্যালজেব্রা করতাম, এখানে সেটার প্রয়োজন নেই, কারণ এখানে ওয়ান ডাইমেনশনে সবকিছু হচ্ছে। ওয়ান ডাইমেনশনের ভেক্টর অ্যাডিশন, ভেক্টর সাবট্রাকশন সবকিছুই কিন্তু বেসিক্যালি স্কেলার অ্যালজেব্রা, রাইট? সেখানে আমাদের স্কেলার অ্যালজেব্রা দিয়েই হবে, শুধুমাত্র সাইনটা তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ওয়ান ডাইমেনশনে হলেও দুটো অপোজিট ডিরেকশনে যদি মুভ করে, তাদের রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য তখন ভেলোসিটিগুলো অ্যাড করতে হবে, রাইট? একই ডিরেকশনে মুভ করলে রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য ভেলোসিটি মাইনাস করতে হবে। ফর এক্সাম্পল, ইন নিউটনিয়ান মেকানিক্স, রিলেটিভ ভেলোসিটি অফ বি অ্যাকর্ডিং টু এ, এর সাপেক্ষে বি এর রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, রাইট? ধরো আমি যাচ্ছি 10 কিলোমিটার/আওয়ার গতিবেগে, তুমি যাচ্ছ 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে। আমার সাপেক্ষে তোমার রিলেটিভ ভেলোসিটি আমি কিভাবে বের করব?
20 মাইনাস 10, যেহেতু আমরা একই ডিরেকশনে মুভ করছি, যদি অপোজিট ডিরেকশনে মুভ করতাম আমাদেরকে ভেলোসিটিটা অ্যাড করতে হতো, রাইট? এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রন আর ফোটন একই ডিরেকশনে মুভ করছে, রাইট? সো এখানে কি করব, আমরা মাইনাস করব। তাহলে W ইকুয়াল টু ইউ মাইনাস সি বাই 1 মাইনাস ইউসি বাই সি স্কোয়ার, অর্থাৎ ভি ইকুয়াল টু আমার হলো মাইনাস ভি। এখন মাইনাস ভি ধরার জন্য এটাও হয়ে যাবে, ইউ ভিটাও হয়ে যাবে মাইনাস ইউভি, রাইট? সো ইউ মাইনাস সি বাই 1 মাইনাস ইউসি বাই সি স্কোয়ার, অর্থাৎ ভি এর জায়গাতে আমি সি বসালাম, যেহেতু একটা আছে ফোটন। 0.85 সেটা আমি বসালাম না। তাহলে কি হচ্ছে, কাটাকাটি করলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে W ইকুয়াল টু মাইনাস সি। সো ফোটন যে ইলেকট্রন যে ভেলোসিটিতেই মুভ করুক না কেন, ফোটন তাকে সবসময়তেই সি ভেলোসিটিতে পিছনে যেতে দেখবে। এটা ফিজিক্যালিও বোঝা যায়। দেখো, স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট। তোমরা জানো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির এটা একটা বেসিক পোস্টুলেট, রাইট? সো যে যে ভেলোসিটিতেই মুভ করুক বা রেস্টে থাকুক, ইভেন কেউ যদি ফোটনের ভেলোসিটিতেও মুভ করে, তার সাপেক্ষে ফোটন সবসময়তে সি ভেলোসিটিতে মুভ করছে। সো তোমার ইলেকট্রনটা যাচ্ছে, ফোটনও যাচ্ছে, ফোটন সি ভেলোসিটিতে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে ইউ ভেলোসিটিতে। ইলেকট্রনের সাপেক্ষে ফোটন সবসময়তে সি ভেলোসিটিতে আগে এগিয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিক ফোটনের সাপেক্ষে সবসময়তেই ইলেকট্রন সি ভেলোসিটিতে পিছনে চলে যাচ্ছে। সো নো ম্যাটার what is the velocity of the electron is, photon will always see electron going backward with a velocity c. ফোটন সবসময়তেই ইলেকট্রনটাকে পিছনের দিকে যেতে দেখবে সি ভেলোসিটি নিয়ে। ম্যাটার করছে না ইলেকট্রন কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে বা ইলেকট্রন স্থির আছে কিনা, যাই হোক ফোটন সবসময়তেই দেখবে ও সি ভেলোসিটিতে পিছনে যাচ্ছে। নো ম্যাটার দ্য ইলেকট্রন নাকি একটা বাড়ি নাকি একটা বাস নাকি তুমি নিজে, ডাজ নট ম্যাটার, ফোটন সকলকে দেখবে সি ভেলোসিটিতে পিছনের দিকে যাচ্ছে। ওকে, সো দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইজ মাইনাস সি, যেটা আমি তোমাদের বললাম। দেন once again একটা হোমওয়ার্ক, two particles A and B move with relativistic velocities of equal magnitude v. So এটা তোমরা ভিডিওটা শেষ করার পর এখানে এসে ভিডিও পজ করে হোমওয়ার্কগুলো করবে। হোমওয়ার্কগুলো আমি কিন্তু খুব ভেবে চিন্তে বেছে বেছে দিয়েছি। এই হোমওয়ার্কগুলো যদি করো তোমরা কিন্তু অনেকটা প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো প্লিজ করবে হোমওয়ার্কগুলো। যদি কোনো হোমওয়ার্কে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, ইভেন যদি করতে পারো সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেন problem number 4. A space crew has a life support system that can last only for 1000 hours. অর্থাৎ একটা রকেটে কিছু মানুষ আছে যাদের লাইফ সাপোর্ট সিস্টেম 1000 ঘন্টা কাজ করবে। What minimum speed would be required for safe travel of the crew between two space stations separated by a fixed distance of eta? দুটো স্পেস স্টেশনের ডিস্টেন্স হচ্ছে এটা, এই ডিস্টেন্স তাদেরকে ট্রাভেল করতে হবে 1000 ঘন্টার মধ্যে। কিভাবে তারা করবে, রাইট? তাদেরকে কত ভেলোসিটিতে যেতে হবে, কিভাবে বের করবে? না, স্পিড ইকুয়াল টু পাথ লেন্থ বাই টাইম। পাথ লেন্থ বাই টাইম হচ্ছে স্পিড। এখন পাথ লেন্থ তুমি যদি এটা বসিয়ে দাও আর টাইম যদি এটা বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হবে। কেন ভুল হবে বোঝার চেষ্টা করো। আমরা কি জানি, অবজারভার হচ্ছে স্পেস ক্রু আর অবজারভারের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম, এটা বারবার মাথায় রাখবে। তাহলে এখানে এই যে লাইফ সাপোর্ট সিস্টেম 1000 ঘন্টার, এটা ফিল করবে কারা? এটা ফিল করবে রকেটের মধ্যে যারা আছে তারা, স্পেস ক্রু, রাইট? সো রকেটের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম, টাইম ইজ মেজার্ড ইন রেস্ট ফ্রেম। এখানে যে টাইমটা এটা কিন্তু রেস্ট ফ্রেমে মেজার করা হবে, অর্থাৎ কারণ তারা ফিল করবে, অতএব টাইমের সেখানে কি হচ্ছে যায় আসে না, যেহেতু তারা ফিল করবে সেখানে লাইফ সাপোর্ট সিস্টেম, লাইফ সাপোর্ট সিস্টেমটা তো তাদের সাথে সাথেই মুভ করছে, অতএব তারা 1000 ঘন্টা ফিল করবে, তারা 1000 ঘন্টা লাইফ সাপোর্ট সিস্টেম পাবে। তাহলে এখানে যে লেন্থটা আছে অর্থাৎ দুটো স্পেস স্টেশনের মধ্যে যে দূরত্ব পৃথিবী থেকে মেজার করলে সেটা হচ্ছে 1.08 ইন্টু 10⁻12 কিলোমিটার। কিন্তু রকেটের থেকে তুমি যদি মুভ করো, রকেটের থেকে তুমি যদি দেখো, তুমি তো দেখবে স্পেস স্টেশনগুলো মুভিং, রাইট? অর্থাৎ তোমার কাছে এই লেন্থটা কন্ট্রাক্ট হয়ে যাবে, কারণ পাথ লেন্থ ইজ মেজার্ড ইন মুভিং ফ্রেম। এখানে যে পাথ লেন্থ আছে তারা রকেটের সাপেক্ষে মুভিং, পাথ লেন্থ ইটসেলফ ইজ মুভিং এখানে, ঠিক আছে? অতএব এই লেন্থটা কন্ট্রাকশন হবে। পাথ লেন্থ ইন রেস্ট ফ্রেম মানে প্রপার পাথ লেন্থ যেটাকে বলে, ঠিক আছে? রেস্ট ফ্রেম মানে এই রেস্ট ফ্রেমটার কথা নয়,
প্রপার পাথ লেন্থ হচ্ছে রেস্টে থাকলে পাথ লেন্থ তারা দেখতো 1.08 ইন্টু 10^12 কিলোমিটার। যেহেতু তারা মুভিং, তারা কতটা দেখবে না contracted path length equal to 1.08 into 10^12 root under 1 minus v square by c square কিলোমিটার। ওকে, এটা তোমাকে পাথ লেন্থের জায়গাতে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তোমাকে শুধু মাথায় এটুকুই রাখতে হবে, অবজারভারের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম। বাকি যায় আসে না আর কি, যে রকম লেন্থ থাকুক, পাথ লেন্থ হোক, মানুষের লেন্থ, রডের লেন্থ, ইভেন রকেটের লেন্থ, যাই থাক, সমস্ত লেন্থ তার কাছে কন্ট্রাক্ট হবে এবং সমস্ত বাইরের টাইম তার কাছে ডাইলেটেড হবে। তার নিজের লেন্থ, তার নিজের টাইম তার কাছে ফিক্স থাকবে। সো ভি ইকুয়াল টু, যেটা স্পিড, ভি ইকুয়াল টু 1.08 ইন্টু 10^12 ইন্টু 10^3, এটা বেসিক্যালি 10^12, এটা আমার লেখাটা ভুল আছে এখানে, ইন্টু 10^3 রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বাই 1000 ইন্টু 3600। কেন আমি এটা করলাম? তার কারণ এটা আমি লিখেছি মিটার, আমি সেকেন্ডে করেছি বেসিক্যালি, ঠিক আছে? 1000 ঘন্টা আছে, সো 1000 ইন্টু 3600, ঠিক আছে? আর ভি ইকুয়াল টু 1.08 ইন্টু 10^12, এটা ছিল কিলোমিটারে, সেটা আমি মিটারে করার জন্য 10^3 দিয়ে গুণ করেছি। এটা আমার এখানে একটু ভুল হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি। এটা তোমরা 10^12 পড়বে, এটা তোমরা 10^3 পড়বে, অর্থাৎ এটাকে মিটারে করা হয়েছে। ওকে, নাও সো ভি ইকুয়াল টু 3 ইন্টু 10^8, এটা তুমি যদি ক্যালকুলেট করো তোমরা বুঝতেই পারছো 36 গুণিত 3 কত হয়? 3 6 18, 3 3 9 কে 10, 108। সো 10 টু দি পাওয়ার গুলো যদি কাটাকাটি হয়ে যায়, এটা পড়ে থাকবে 3 ইন্টু 10^8 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, নাও তাহলে 3 ইন্টু 10^8 মানে কি? 3 ইন্টু, এই ক্যালকুলেশনটা করেই কিন্তু আমার চলে এলো 3 ইন্টু 10^8। এখন 3 ইন্টু 10^8 এলো বলেই আমি বসিয়ে দিলাম সি। সো ভি ইকুয়াল টু সি ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ভি বাই সি ইকুয়াল টু, আমি বারবার বলছি ভি বাই সি টার্ম রাখার চেষ্টা করবে, তাতে অনেক সুবিধা। ভি বাই সি ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ভি ইকুয়াল টু সি বাই রুট 2। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, প্রবলেম নাম্বার 5। Two spaceships, each of proper length 100 মিটার। প্রপার লেন্থ মানে কি? না, রেস্ট ফ্রেমে তাদের যেটা লেন্থ হতো। Two spaceship, each of proper length 100 মিটার, pass near one another heading in opposite direction। অর্থাৎ দুটো রকেট, দুটো স্পেসশিপ পরস্পরের অপোজিট ডিরেকশনে পাস করছে। If an astronaut at the front of one ship measures a time interval of 2.5 into 10 to the power minus 6 second for the second ship to pass him, অর্থাৎ সে দেখলো তার সামনে দিয়ে একটা শিপ, অর্থাৎ দুটো স্পেসশিপ যেহেতু অপোজিট ডিরেকশনে মুভ করছে, একটা স্পেসশিপের সামনে বসে একজন দেখছে সামনে থেকে যে স্পেসশিপটা আসছে সেটা এই টাইমে পাস করে গেল, ঠিক আছে? দেন এ, হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য স্পেসশিপ? রিলেটিভ ভেলোসিটি কত স্পেসশিপের, সেটা তোমাকে বের করতে হবে। সো এটা আমাদের প্রথম প্রশ্ন। ভেলোসিটির কি ফর্মুলা? ওয়ান সেকেন্ড, ভেলোসিটি ইকুয়াল টু পাথ লেন্থ বাই টাইম। ওকে, বাট পাথ লেন্থ বাই টাইমটা একই ফ্রেমে হতে হবে, ঠিক আছে? সো অবজারভার এখানে কে? ফার্স্ট স্পেসশিপ। যে দেখছে, ও দেখলো যে সেকেন্ড স্পেসশিপটা আমাকে ক্রস করলো, সেকেন্ড স্পেসশিপটা আমাকে ক্রস করতে এই পরিমাণ টাইম নিল, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো অবজারভারের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম, তাহলে টাইম ইজ মেজার্ড ইন রেস্ট ফ্রেম, কারণ ও তো নিজের স্পেসশিপে বসে নিজের ঘড়িতে মেপেছে, তাহলে এই টাইমটা রেস্ট ফ্রেমেই মাপা হয়েছে। দেন পাথ লেন্থ, লেন্থ অফ দ্য সেকেন্ড স্পেসশিপ, অর্থাৎ সে তো দেখলো যে সেকেন্ড স্পেসশিপটা আমাকে ক্রস করলো এই সময়ে, তাই তো? সো সেকেন্ড স্পেসশিপের লেন্থটা কিন্তু মেজার করা হয়েছে মুভিং ফ্রেমে, অর্থাৎ তার কাছে সে নিজে স্থির এবং সেকেন্ড স্পেসশিপটা মুভিং। তাহলে সেকেন্ড স্পেসশিপের প্রপার লেন্থ কত? 100 মিটার, কিন্তু যে ফার্স্ট স্পেসশিপের সামনে বসে আছে সেই লেন্থটা কত দেখবে? পাথ লেন্থ ইন রেস্ট ফ্রেম ইকুয়াল টু 100 মিটার, অর্থাৎ প্রপার পাথ লেন্থ হচ্ছে 100 মিটার। তাহলে কন্ট্রাক্টেড পাথ লেন্থ এখানে হচ্ছে 100 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার কাছে সেকেন্ড স্পেসশিপটা আর 100 মিটার নেই, কন্ট্রাক্টেড হয়ে গেছে, ঠিক আছে? সো 100 ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার
এটা তুমি যদি এখানে বসাও পাথ লেন্থের জায়গাতে, আর টাইম তো এটাই 2.5 ইন্টু 10⁻⁶। এটা তুমি যদি বসাও তাহলে হবে ভি ইকুয়াল টু 0.4, 25×4 = 100। ঠিক আছে, 10⁻⁸ এর কাটাকাটি করলে হয়ে যাবে 0.4 ইন্টু 10⁸। ওয়ান সেকেন্ড এটা 10⁸ হতো, ওয়ান সেকেন্ড এটা আমি ভুল করেছি। সো ভি ইকুয়াল টু 0.4 ইন্টু 10⁸ রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এটা তুমি যদি ক্যালকুলেট করো এটা হবে ভি ইকুয়াল টু সি বাই 7.5 রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, দেন v square by c square equals to 1 by 7.5 square into 1 minus v square by c square। এরপর বাকিটা পিওর ক্যালকুলেশন, এখানে সমস্যার কিছু নেই। আচ্ছা, তোমাদের হয়তো এটা কনফিউশন হতে পারে যে এখানে c by 7.5 আমি কোথা থেকে পেলাম, রাইট? সো এটা আমি এখান থেকেই পেলাম। c ইকুয়াল টু কত? 3 ইন্টু, দেখো আমরা c এর ভ্যালু বসানোর চেষ্টা করব না, কিন্তু যত রকম ভ্যালু আসবে সেগুলো আমরা চেষ্টা করব শেয়ার ফরম্যাটে নিয়ে যাওয়ার। এখানে কি আসছে 0.4 ইন্টু 10⁸। যেহেতু আমি একটা 10⁸ পেয়ে গেছি, আমি সবসময় চেষ্টা করবো এটাকে সি এর টার্মে লিখে দেওয়ার, যাতে আমি ভি বাই সি টার্মটা নিয়ে আসতে পারি। এগুলোই ট্রিক, এগুলোই তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো তুমি যদি এখানে 3 ইন্টু 10⁸ বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 7.5 করলে সেটা হয়ে যাবে 0.4। ওকে, অর্থাৎ 3 বাই 7.5 ইকুয়াল টু 0.4। সো ভি ইকুয়াল টু সি বাই 7.5। আশা করি বুঝতে পারলে বিষয়টা। দেন এগেন আমি চেষ্টা করব ভি বাই সি টার্মে নিয়ে যাওয়ার। সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 7.5 স্কোয়ার ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ভি ইকুয়াল টু 1 বাই 7.5 রুট 2 ইন্টু সি। ক্লিয়ার তোমার কাছে আশা করি বিষয়টা? ওকে, এটা তুমি যদি বের করো এটা হবে ভি ইকুয়াল টু 0.09 সি। এটা হচ্ছে দুটো স্পেসশিপের রিলেটিভ ভেলোসিটি। এখন রিলেটিভ ভেলোসিটি মানে কি? অর্থাৎ প্রথম স্পেসশিপের সাপেক্ষে দ্বিতীয় স্পেসশিপের ভেলোসিটি হচ্ছে এটা, আবার দ্বিতীয় স্পেসশিপের সাপেক্ষে প্রথম স্পেসশিপের ভেলোসিটিও হচ্ছে এটা, কিন্তু অপোজিট ডিরেকশনে, এটুকুই তফাৎ। নাও সেকেন্ড কোশ্চেন আমরা দেখি। বি, হোয়াট টাইম ইন্টারভাল ইজ মেজার্ড অন দ্য ফার্স্ট শিপ ফর দ্য ফ্রন্ট অফ দ্য সেকেন্ড শিপ টু পাস ফ্রম দ্য ফ্রন্ট টু দ্য ব্যাক অফ দ্য ফার্স্ট শিপ। অর্থাৎ সে তো দেখলো যে সেকেন্ড শিপ তাকে পাস করলো এই সময়ে, কিন্তু তার নিজের লেন্থটাকে কতক্ষণে ক্রস করলো। আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে বোঝাই। দেখো, ধরো আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে একটা বাসে করে যাচ্ছি, আমি বাসের সামনে বসে আছি, তুমিও বাসের সামনে বসে অপোজিট ডিরেকশনে আসছো। এখন আমার কাছে আমার নিজের লেন্থ কিন্তু প্রপার লেন্থ, ধরো আমার বাসের লেন্থ হচ্ছে 100 মিটার, অর্থাৎ আমি নিজের বাসের লেন্থ 100 মিটারই দেখব। কিন্তু তোমার বাসের লেন্থ আমি কিন্তু কন্ট্রাক্টেড দেখব, কারণ আমার কাছে তুমি মুভিং, রাইট? অর্থাৎ তুমি আমার কাছে পাস করেছো একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ 2.5 ইন্টু 10⁻⁶ সেকেন্ডে। তোমার বাসটা আমার সামনে থেকে বেরিয়েছে, কিন্তু আমি তুমি আমার বাসটা কতক্ষণ ক্রস করেছো, অর্থাৎ তোমার নিজের লেন্থ ক্রস করতে তুমি টাইম নিয়েছো এটা, কিন্তু আমার যেটা লেন্থ, আমার বাসের যেটা লেন্থ অর্থাৎ 100 মিটার ক্রস করতে তুমি কতক্ষণ টাইম নিচ্ছ, সেটা আমাকে এখানে মেজার করতে বলা হচ্ছে। এটা রেশনিকা আছে চ্যাপ্টার 2 প্রবলেম নাম্বার 24। রেশনিকা তো এক্সাম্পল কিছু নেই, সবই প্রবলেম, তাই জন্য আমি কিছু কঠিন প্রবলেম এখানে দেখেছি করে দেওয়ার জন্য। তোমাদের কাছে যদি রেশনিকের বইটা থাকে তোমরা চেষ্টা করবে সব প্রবলেমগুলো করার। ঠিক আছে, ওকে। দেখো, ভেলোসিটি ইকুয়াল টু এগেন পাথ লেন্থ বাই টাইম। এখন অবজারভারের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম, অবজারভার এখানে হচ্ছে এগেন ফার্স্ট স্পেসশিপ, সে সেকেন্ড স্পেসশিপটাকে নিজেরটা কতক্ষণে ইয়ে করলো সেটা দেখবে, নিজের লেন্থ কতক্ষণে ক্রস করলো। সো টাইম ইজ মেজার্ড ইন রেস্ট ফ্রেম, টাইম তো ও রেস্ট ফ্রেমে মেজার করবে, কারণ ও দেখবে হোয়াট টাইম ইন্টারভ্যাল ইজ মেজার্ড অন দ্য ফার্স্ট শিপ, সে নিজেই মেজার করছে। ঠিক আছে, ফর দ্য ফ্রন্ট অফ দ্য সেকেন্ড শিপ টু পাস ফ্রম দ্য ফ্রন্ট টু দ্য ব্যাক অফ দ্য ফার্স্ট শিপ, ফার্স্ট শিপের প্রথম থেকে শেষ পর্যন্ত সেকেন্ড শিপের মাথাটা কতক্ষণে পৌঁছলো। সো পাথ লেন্থ তো হচ্ছে নিজের, তার নিজের স্পেসশিপটা কতক্ষণে ক্রস করছে, তো পাথ লেন্থ এখানে রেস্ট ফ্রেমেই দেখা হচ্ছে। সো পাথ লেন্থ ইন রেস্ট ফ্রেম ইকুয়াল টু 100 মিটার। ওকে, সো এটাই আমি ক্লিয়ারলি এখানে বসিয়ে দেব। ভেলোসিটি আমি জানি 0.09 আগে আমার বেরিয়েছে, ইন্টু 3 ইন্টু 10⁸ ইকুয়াল টু 100 বাই টাইম। তাহলে টাইম ইকুয়াল টু তোমার এটা বেরোবে 3.7 ইন্টু 10⁻⁶ সেকেন্ড। এটা তুমি ক্যালকুলেটরে বসিয়ে দেখে নিতে পারো। ওকে, দেন
আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। শুধু এটুকু মাথায় রাখবে, অবজারভারের ফ্রেম রেস্ট ফ্রেম। আর একটা কথা বলি, বেশি প্রবলেম করার চেষ্টা করবে, তাহলে কি হবে, কনসেপ্ট ক্লিয়ারের থেকেও বেশি প্রবলেম করলে কি হয়, প্রবলেমে কি বলতে চেয়েছে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আদারওয়াইজ যেহেতু আমরা বাংলাতে কথা বলে অভ্যস্ত, আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, ঠিক আছে, আমাদের প্রবলেমগুলো বুঝতে প্রথমে একটু অসুবিধা হয়। সো এটা আমি নিজেরও স্টুডেন্ট লাইফে দেখেছি। সো যত বেশি প্রবলেম তুমি করবে, তত বেশি জিনিসগুলোর সাথে ওয়েল অ্যাকোয়েন্টেড হবে, তত বেশি সহজ হয়ে যাবে তোমার কাছে, রাইট? ওকে, দেন problem number 6. A rocket ship 90 meter long travels at a constant speed of 0.8 c relative to the ground. একটা রকেট শিপ 90 মিটার লং, সেটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে রিলেটিভ টু দ্য গ্রাউন্ডের সাপেক্ষে। As the nose of the rocket ship passes a ground observer, the pilot in the nose of the ship, অর্থাৎ রকেটের মাথাতে যে পাইলট বসে আছে, shines a flashlight toward the tail of the ship. শিপের পিছনের দিকে একটা লাইট সে ফ্ল্যাশ করলো। ওকে, হোয়াট টাইম ডাজ দ্য সিগন্যাল রিচ টু দ্য টেল অফ দ্য সেকেন্ড শিপ অ্যাজ রেকর্ডেড বাই দ্য পাইলট অ্যান্ড দ্য গ্রাউন্ড অবজারভার? অর্থাৎ একটা রকেট যাচ্ছে, রকেটের লেন্থ হচ্ছে 90 মিটার। নাও এক পাইলট রকেটের সামনে থেকে একটা লাইটের ফ্ল্যাশ তৈরি করলো। লাইটটা কতক্ষণে রকেটের শেষে পৌঁছবে, রকেটের শেষ প্রান্তে পৌঁছবে, সেই টাইমটা পাইলট কত মেজার করবে আর গ্রাউন্ড অবজারভার কত মেজার করবে? আমরা এখানে গ্রাউন্ড অবজারভারের কেসটা করব, পাইলটটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বিকজ গ্রাউন্ড অবজারভারটা একটু কঠিন। ওকে, সো ভেলোসিটি ইকুয়াল টু কি, এগেন পাথ লেন্থ বাই টাইম, এটাই আমরা ইউজ করব। হ্যাঁ, এটা একটা বড় কথা, এটা আমরা কেন ইউজ করছি বারবার, কারণ এখানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ফার্স্ট পোস্টুলেট যে ফিজিক্সের ল সমস্ত ফ্রেমে এক। ওকে, সো এই লয়ের কোনো পরিবর্তন নেই। দেখো, প্রথমে রং অ্যাপ্রোচ, আমি প্রথমে স্টুডেন্টরা কোথায় ভুল করবে এটা আমি তোমাদের সেটা বলি, তারপর আমি দেখাবো যে রাইট অ্যাপ্রোচটা কি। তোমরা বোঝার চেষ্টা করবে ভুলটা কোথায় হচ্ছে। আমি তোমাদের আগেই বলে দিলাম এটা ভুল করতে চলেছি, ঠিক আছে, বাট তোমাদের এটাই ডিউটি, তোমরা চেষ্টা করো ভুলটা ধরার। ভেলোসিটি ইকুয়াল টু পাথ লেন্থ বাই টাইম, কে দেখছে, এখানে অবজারভার হচ্ছে গ্রাউন্ড অবজারভার, সো অবজারভার ইকুয়াল টু গ্রাউন্ড অবজারভার। অবজারভার্স ফ্রেম ইকুয়াল টু রেস্ট ফ্রেম, অবজারভারের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম। টাইমটা কে মেজার করবে, গ্রাউন্ড অবজারভার, রাইট? সো এখানে যেটা বলেছে, হোয়াট টাইম ডাজ দ্য সিগন্যাল রিচ টু দ্য টেল অফ দ্য শিপ অ্যাজ রেকর্ডেড বাই দ্য পাইলট আর দ্য গ্রাউন্ড অবজারভার। যেহেতু আমরা এটা করছি, তাহলে টাইমটা রেকর্ড করছে গ্রাউন্ড অবজারভার। আমি প্রথমেই বলে দিই, এখানে ইংলিশের কোনো কেরামতি নেই, ঠিক আছে, আমি যে বলেছি যে এটা রং অ্যাপ্রোচ, এখানে ইংলিশের কোনো ভুল হবে না, ঠিক আছে, ফিজিক্সেরই ভুলটা কোথায় হবে তোমরা বোঝার চেষ্টা করবে। ওকে, টাইম ইজ মেজার্ড ইন রেস্ট ফ্রেম, টাইমটা রেস্ট ফ্রেমে মেজার হচ্ছে। ওকে, নাও পাথ লেন্থ, রকেটটা তো মুভিং তার সাপেক্ষে, পাথ লেন্থ ইজ মেজার্ড ইন মুভিং ফ্রেম, পাথ লেন্থটা হচ্ছে মুভিং ফ্রেমে, রাইট? তাহলে কন্ট্রাক্টেড পাথ লেন্থ ইকুয়াল টু 90 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মিটার ইকুয়াল টু 54। ম্যাথামেটিক্সেরও আমি বললাম ভুল নেই, ঠিক আছে, কারণ ভি ইকুয়াল টু আছে কত, 0.8 সি, তুমি যদি বসো এটা হবে 6, 6 সরি 0.6, 0.6 ইন্টু 90 ইকুয়াল টু 54 মিটার, এখানে কোনো গন্ডগোল নেই। নাও টাইম ইকুয়াল টু পাথ লেন্থ বাই ভেলোসিটি অফ লাইট, এখান থেকে এলো ভেলোসিটি ইকুয়াল টু পাথ লেন্থ বাই টাইম। সো পাথ লেন্থ আমি বসিয়ে দিলাম 54 বাই ভেলোসিটি অফ লাইট, কারণ লাইট যেহেতু পাস করছে রকেটটাকে, লাইটের ভেলোসিটি হচ্ছে 3 ইন্টু 10⁸। সো টাইম ইকুয়াল টু 1.8 ইন্টু 10⁻⁷ সেকেন্ড। এটা গ্রাউন্ড অবজারভার টাইম রেকর্ড করবে। এখন আমি আগেই বলেছি এটা রং অ্যাপ্রোচ, তো তোমাদের বুঝতে হবে হোয়াই রং, ভুলটা কোথায় হলো। যারা বুঝতে পেরেছো তাদের কনগ্রাচুলেশন, তারা অলরেডি অনেকটা এগিয়ে গেছো হয়তো। ওকে, বাট যারা বুঝতে পারোনি তাদের কোনো প্রবলেম নেই, এটা দেখলেই তোমরা বুঝে যাবে এবং তারপরে তোমরাও সমস্ত প্রবলেম করতে পারবে আমি আশা করব। দেখো, পজ দ্য ভিডিও অ্যান্ড থিঙ্ক, এখানে ভিডিওটা পজ করে তোমরা এখনো ভাবতে পারো, টাইম নিতে পারো, বন্ধুদের বলতে পারো। ওকে, ওকে, দেন অ্যান্সারটা হচ্ছে রকেটটা তো যাচ্ছে, ঠিক আছে, তোমার সাপেক্ষে রকেটটা মুভিং, রকেটের সামনে থেকে লাইট ফ্ল্যাশ করে, কিন্তু রকেটটা তোমার সাপেক্ষে কন্ট্রাকশন হয়েছে সেটাও তুমি এখানে দেখেছো,
রাইট? তুমি মেজার করছো, লাইট সামনে থেকে ফ্ল্যাশ করা হয়েছে, লাইট এতটা ডিস্টেন্স কভার করলো, যে ক্যালকুলেশনটা আমরা করেছি। অর্থাৎ লেন্থ কন্ট্রাকশন হলো, সেই কন্ট্রাক্টেড লেন্থ লাইট কতক্ষণে মুভ করবে, লাইট কতক্ষণে কন্ট্রাক্টেড লেন্থটা পাস করবে, এটা আমরা মেজার করেছি। কিন্তু লাইট যতক্ষণে রকেটের পিছনে পৌঁছবে, রকেটটাও একটু আগিয়ে যাবে, রাইট? সো লাইটকে এতটা লেন্থ কভার করতে হবে না, লাইটকে কভার করতে হবে এইটুকু লেন্থ। এই সবুজ দাগটার লেন্থটাই কিন্তু লাইটকে কভার করতে হবে, এই লেন্থটা নয়। এইটা আমরা কিন্তু ভাবিনি আগের প্রবলেমে। আমি তোমাদের প্রবলেমের ডিফিকাল্টি লেভেল একটু একটু করে বাড়িয়ে যাচ্ছি আসলে। ওকে, সো তোমরা যদি প্রবলেমগুলো করো, তোমাদের কাছে যার যা টেক্সট বই আছে প্রবলেমগুলো কিন্তু করবে। ওকে, দেখো তাহলে আমার কিভাবে হবে অঙ্কটা? হবে পাথ লেন্থ ইকুয়াল টু কন্ট্রাক্টেড লেন্থ অফ রকেট মাইনাস লেন্থ ট্রাভার্স বাই রকেট ইন ডিউ টাইম। লাইট কতটা মুভ করবে না, রকেটের কন্ট্রাক্টেড লেন্থ মাইনাস ওই টাইমে রকেট যতটা মুভ করে গেছে, অতটা লেন্থ আর ওকে কভার করতে হবে না, রাইট? সো পাথ লেন্থ ইকুয়াল টু 90 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভিটি, রাইট? এটা হচ্ছে পাথ লেন্থ। তাহলে টাইম ইকুয়াল টু পাথ লেন্থ বাই ভেলোসিটি অফ লাইট, t equal to 54 minus 0.8 c যেটা ভেলোসিটি ইন্টু t ডিভাইডেড বাই c। সো 1.8 ct এটা তোমার বেরোবে, তুমি দেখতে পারো, ইকুয়াল টু 54। অর্থাৎ দেখো এটা ct এখানে চলে আসবে, এটা 0.-0.8 c তুমি যদি এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে ct প্লাস 0.8 ct। সো 1.8 ct ইকুয়াল টু 54। তাহলে t ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেকেন্ড। সরি, এটা বেসিক্যালি হতো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেকেন্ড। ঠিক আছে, এটা আমার একটু, না না সরি, ঠিকই আছে। সি ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আমি সিটিটা ক্যালকুলেট করিনি, সরি। সো টি ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেকেন্ড। 18 3 54, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এদিকে আছে, সো 18 3 54, বাট 1.8 আছে বলে এটা হবে 5.4, দ্যাটস ওয়াই 10 টু দি পাওয়ার 8 এর একটা কমে যাবে, সো 10 টু দি পাওয়ার মাইনাস 7। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমার ভুল, মানে ভুলটা আমি কোথায় করেছিলাম আগের অঙ্কটাতে, রাইট? এখন এই ভুলটা হতো না কি করলে? প্রথমত তুমি যদি ওইভাবে ক্যালকুলেট করতে, কোনো ভুল হতো না। আদারওয়াইজ অল্টারনেটিভ অ্যাপ্রোচ হচ্ছে ইউ হ্যাভ টাইম ইন্টারভ্যাল ইন মুভিং ফ্রেম, রাইট? সো ইউ হ্যাভ রকেট লেন্থ ইন মুভিং ফ্রেম, দুটোই এখানে মুভিং ফ্রেমে আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা লেন্থেরও ব্যাপার চলে আসছে। এখানে সেই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে হবে যেটা আমি বলেছিলাম, জাস্ট অ্যাপ্লাই দ্য টাইম ডাইলেশন, এই ফর্মুলাটা, ডেল্টা টি প্রাইম প্লাস ভি ডেল্টা এক্স বাই সি স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা টি রুট আন্ডার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করতে, তাহলে তোমার এমনিতেও ভুল হতো না, রাইট? সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা দেখবে কোশ্চেনটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। বাট যদি প্রবলেম মনে হচ্ছে কিছু যায় আসে না, তোমরা আগের অ্যাপ্রোচটাতে করবে। দেন প্রবলেম নাম্বার 7, it takes 10 to the power 5 years for light to reach us from a distant galaxy। অনেক দূরের একটা গ্যালাক্সি থেকে পৃথিবীতে লাইট এসে পৌঁছতে সময় লাগে 10 to the power 5 years, অর্থাৎ 1 লক্ষ বছর। অর্থাৎ গ্যালাক্সিটা আছে কিন্তু 1 লক্ষ আলোকবর্ষ দূরে। Could a human travel there at a constant speed in 50 years? একজন মানুষ কি সেখানে 50 বছরে পৌঁছতে পারবে? ভাবার চেষ্টা করো, লাইট সেখানে পৌঁছয় 1 লক্ষ বছরে, একজন মানুষ কি সেখানে 50 বছরে পৌঁছতে পারবে? আই মিন, একজন মানুষকে যদি 5 বছর বয়সে একটা রকেটে চাপিয়ে দাও, তাহলে 55 বছর বয়সে সে কি ওখানে পৌঁছবে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে ইম্পসিবল, রাইট? যেহেতু কোনো কিছুই লাইটের থেকে বেশি ভেলোসিটিতে মুভ করতে পারে না, সেহেতু এটা কখনোই হতে পারে না। কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির বিউটি হচ্ছে এটা হতে পারে। সো এই প্রবলেমটা আমরা করার চেষ্টা করব। ভালো করে দেখো, অবজারভার এখানে কে না, ম্যান ট্রাভেলিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড। বয়সটা কার হবে? বয়সটা হবে মানুষটার, রাইট? সো অবজারভার হচ্ছে ম্যান ট্রাভেলিং। এখন অবজারভারের ফ্রেম হচ্ছে রেস্ট ফ্রেম, টাইম ইজ মেজার্ড ইন রেস্ট ফ্রেম, টাইম হচ্ছে 50 ইয়ার, যেটা রেস্ট ফ্রেমেই মেজার হবে, অর্থাৎ তার নিজের বয়স হবে 50 বছর। যে দূরত্বটা, যে 1 লক্ষ আলোকবর্ষ, সেই দূরত্বটা কিন্তু মাপা হয়েছে
মানে মাপা হয়েছিল, প্রপার লেন্থ ছিল সেটা। কিন্তু যখন একজন মানুষ রকেটে চেপে আছে, তার কাছে কিন্তু সেই পাথ লেন্থটা মুভিং, রাইট? সো সেই লেন্থটা কিন্তু তার কাছে কন্ট্রাক্টেড হয়ে যাবে। গিভেন পাথ লেন্থ ইজ নাও ইন মুভিং ফ্রেম 10^5 c। 10^5 ইয়ার্স সময় লাগে। আমি যেটা বলেছিলাম, সি এর ইউনিট নিয়ে মাথা খারাপ করবে না। সি এর ইউনিট তুমি এখানে ধরে নেবে পার ইয়ার, ঠিক আছে? এত কিলোমিটার পার আওয়ার, পার ইয়ার। সো 10^5 c হচ্ছে তার গিভেন পাথ লেন্থ। এখন কন্ট্রাক্টেড পাথ লেন্থ কত তাহলে? না 10^5 c ইন্টু রুট আন্ডার 1 - v² / c²। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু পাথ লেন্থ বাই টাইম। আমি এটাই বসাবো। কি বসাবো তাহলে? ভি ইকুয়াল টু কন্ট্রাক্টেড পাথ লেন্থ আমার যেটা বেরোলো 10^5 c ইন্টু রুট আন্ডার 1 - v² / c²/50। এখানে দুটোই ইয়ারে আছে, এটাও ইয়ারে আছে, এটাও ইয়ারে আছে, 50 ইয়ার। দেন 2500 v²/c², 50টা এদিকে গেল, গেলে হলো 2500 v²/c², সেটা এখানে এলো। আমি বারবার বলছি ভি বাই সি টার্ম রাখার চেষ্টা করবে। ইকুয়াল টু 10^10, অর্থাৎ 10^5 এর স্কোয়ার করার ফলে 10^10 হয়ে গেল, ইন্টু 1 - v²/c², স্কোয়ারটা রুট আন্ডারটা উঠে গেল। ওকে, দেন v²/c² ইকুয়াল টু কি হচ্ছে তাহলে? প্লাস 10^10 v²/c², অর্থাৎ এই যে মাইনাস v²/c², এটা তোমার এদিকে এলো। সো 2500 প্লাস 10^10 v²/c² কমন নিয়েছি, ইকুয়াল টু 10^10 এইটা। তাহলে 2500 প্লাস 10^10 অবশ্যই 10^10 এর চাইতে তো বেশি, তাই না? সো ভি বাই সি সবসময়তেই হবে একের চাইতে কম, রাইট? সো ভি ইকুয়াল টু 0.99999975 সি। এটা হচ্ছে ভি। দেখো ভি কিন্তু সি এর থেকে বেশি নয় এখানে। স্টিল এই ভেলোসিটিতে যদি ও মুভ করে, তাহলে ও 50 বছরে ওই গ্যালাক্সিটাতে পৌঁছে যাবে, যেটা লাইট সময় লাগছে 1,00,000 বছর। এটা একটু ভালোভাবে তোমরা ভাবার চেষ্টা করবে। থিঙ্ক হাউ, কিভাবে হলো এটা, রাইট? সো হোমওয়ার্ক, গ্র্যাব হুইচ এভার বুক ইউ হ্যাভ অন এসটিআর, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যা বই তোমার কাছে আছে সেটা নাও। ডু অল প্রবলেমস অন লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন অ্যান্ড ভেলোসিটি অ্যাডিশন। এই তিনটার ওপরে যা যা প্রবলেম আছে সেগুলো তোমরা করো। যা প্রবলেম পারবে না আমাকে পাঠাবে, ঠিক আছে? যদি রেশনিকের বই হয়, আমাকে তোমরা কমেন্ট বক্সে শুধুমাত্র পেজ নাম্বার বা চ্যাপ্টার এবং প্রবলেম নাম্বার দিলে আমি তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আদারওয়াইজ অন্য বই যদি হয়, তোমরা আমাকে কোশ্চেনটা লিখে পাঠিও কমেন্ট বক্সে। ওকে, বাট সব থেকে বেস্ট হচ্ছে তোমরা নিজেরা করার চেষ্টা করো, কারণ পরীক্ষাটা তোমরা দেবে। এবং এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি ডিফিকাল্ট প্রবলেম কভার করার, কিন্তু সহজভাবে। সো আশা করি তোমরা প্রবলেমগুলো একটু ভাবলে নিজেরা করতে পারবে। এখানে আমি তোমাদের একটা কথা বলবো, আমি যখন স্টুডেন্ট ছিলাম, এরকম একবার হয়েছিল, একটা প্রবলেম করতে আমার 3 থেকে 4 দিনের মতো সময় লেগেছিল। আই মিন আমি সবসময় করছি না, বাট ওই প্রবলেমটা নিয়েই পড়ে আছি, এরকম একটা ব্যাপার। ওকে, বাট ওই 3-4 দিন পরে আমি প্রবলেমটা নিজে করতে পারলাম। ওকে, বাট তারপর ওই ধরনের প্রবলেমে আমি আর কখনোই আটকাইনি। সো তোমরা চেষ্টা করবে নিজে করার। ইন কেস যদি দেখো যে খুব সমস্যা হচ্ছে, তখন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অলওয়েজ ওয়েলকাম। তোমাদের যা কিছু সাজেশন থাকবে আমাকে সেগুলোও জানাও। ওকে, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা মিট করব স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে, নতুন কিছু প্রবলেম আমরা করব। সো এখন এই পর্যন্তই।